এখন সময় ঘড়িতে সকাল 6টা। আমরা বেরিয়ে পড়লাম রঙ্গত থেকে। আমাদের যেতে হবে আজকে পোর্ট ব্লেয়ার। দিঘলিপুর থেকে পোর্ট ব্লেয়ার যেতে প্রায় 300 কিলোমিটার রাস্তা পেরোতে হয়। ব্রেকআপটা কিছুটা এরকম। দিঘলিপুর থেকে রঙ্গত প্রায় 120 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 ঘন্টা মতো। আগের ব্লগে দেখেছেন আমরা রস অ্যান্ড স্মিথ কভার করে চলে এসেছিলাম রঙ্গতে। এরপর রঙ্গত থেকে বারাটাঙের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, যেটা পেরোতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। এই রাস্তার প্রায় পুরোটাই সব থেকে খারাপ এই সম্পূর্ণ রুটের মধ্যে। এরপর ফেরি করে নদী পেরিয়ে জারোয়া রিজার্ভ ফরেস্টে ঢুকে পড়তে হয় এবং 50 কিলোমিটার রাস্তা এই ফরেস্টের ভিতর দিয়ে 1.5 ঘন্টায় পেরোতে হয়। জারোয়া রিজার্ভ ফরেস্ট পেরিয়ে পোর্ট ব্লেয়ার ঢুকতে আরও 50 থেকে 60 কিলোমিটার রাস্তা যেতে হয় এবং এতে সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো। এই রাস্তাটা সব থেকে ভালো। রঙ্গত অঞ্চলে কিন্তু জিওর কোনো কানেক্টিভিটি নেই। এছাড়া এয়ারটেল এখানে কানেক্টিভিটি পাবেন, ভোডাফোন সামান্য কিছু পাবেন, বিএসএলএরও সামান্য কিছু পাবেন। জিও একদমই কানেক্টিভিটি নেই। আর আমরা যতগুলো হোটেলে ছিলাম এখানে প্রত্যেকটা হোটেলেই ওয়াইফাই সার্ভিস আপনারা পেয়ে যাবেন। এই আমরা চলে এলাম বারাটাঙে। এই যে বারাটাং জেটি, বড় বোট ঢুকছে, এটাতে চড়ে ওপারে চলে যাব। আগের ব্লগে আপনারা দেখেছেন এখানে চা কফি টিফিন সব কিছু পাওয়া যায়, পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, অসুবিধার কিছুই নেই। আর আমাদের তো প্যাক ব্রেকফাস্ট হোটেল থেকে দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের সিপি প্ল্যান। প্যাক ব্রেকফাস্টে আজকে আলু পরোটা আছে। তবে এতক্ষণের ট্রিমেন্ডাস টায়ারিং জার্নি এখানেই শেষ হলো। এবার ওপারে গিয়ে আবার জারোয়া ফরেস্টের ভিতর দিয়ে যাব, তারপরে তো পুরোটাই ভালো রাস্তা। এই ফেরিগুলোর ভিতরে এরকম বসার জায়গাও আছে। এর ভাড়া কিন্তু মাত্র 10 টাকা জন প্রতি। আর বাইরে এই যে গাড়ি ঠাড়িগুলো ওঠে। বারাটাং থেকে জারোয়া রিজার্ভ ফরেস্ট পেরোনোর সময় হলো সকাল 6:30, সকাল 9:30, দুপুর 12:30 এবং দুপুর 3টে। মানে পোর্ট ব্লেয়ারের দিক থেকে গাড়ির কনভয় ছাড়ার যে টাইম, তার ঠিক আধ ঘন্টা পরে পরে বারাটাং থেকে গাড়ির কনভয় ছাড়ে। জারোয়া রিজার্ভ ফরেস্টে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কনভয়ের একদম প্রথমে থাকে বাসের সারিরা এবং মাঝখানে থাকে সব ছোট গাড়ি এবং শেষে থাকে লরি। এবং বাসের সারির প্রথম বাসে একজন ফরেস্ট কর্মী, একজন ফরেস্ট গার্ড ড্রাইভারের পাশের সিটে বসে, এটাই নিয়ম। যেহেতু আমরা সকাল 9:30 ফেরিটা ধরলাম, তাই জন্য এই সাইড থেকে একটু খালিই থাকে, বাট ওই সাইড থেকে কিন্তু বেশ রাশ থাকে। ঘড়ির কাঁটায় ঠিক 12:10 আমরা হোটেলে পৌঁছালাম, আমাদের কোনার্ক রেসিডেন্সি। তার আগে এখানে ঢুকেই আমাদের তো পায়ের তলায় সর্ষে, টোটো কোম্পানির মালিক আমরা, তার জন্য ঘুরতে আমাদের প্রচণ্ড ভালো লাগে। আর আমরা ঘুরেও বেড়াই, সেটা আপনারা জানেন। তো অলরেডি স্কুটি ভাড়া করে নিয়েছি, অ্যাক্টিভা। এটা নিয়ে কোথায় যাব? ফার্স্ট যাব মাউন্ট হ্যারিয়েট, তারপরে আরও একটা গন্তব্য আছে, সেটা পরে বলছি। আগে যাব মাউন্ট হ্যারিয়েট। এখান থেকে মাউন্ট হ্যারিয়েটের দূরত্ব প্রায় 16 কিলোমিটার মতো। যেতে যেতে ডিটেলসটা বলছি। প্রথমে লাঞ্চ করি, চলো আজকে অন্য রেস্টুরেন্টে লাঞ্চ করে তারপরে মাউন্ট হ্যারিয়েটে যাব। এই হলো আমাদের রুম। এখানে আছে ডবল বেড, এখানে আছে আলমারি, এখানে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, এখানে এসি আছে, হ্যাঁ একটা টিভি আছে। আর চলুন বাইরের দিকটা দেখাচ্ছি। ওয়াশরুমটা কিন্তু ঠিকঠাক সাইজের, আগের দিনেরটা দেখেছেন ছোট, আজকেরটা ঠিকঠাক সাইজের। আর স্কুটি নেওয়ার সময় কাগজপত্র আমি তো ফোন করে দিয়েছিলাম, ওর কাছে তো আমার লাইসেন্সের ছবি ছিলই, ফলে ও কাগজপত্র সব রিসেপশনে রেখে গেছে, স্কুটির চাবি, দুটো হেলমেট সব রেখে গেছিলো। আর যখন স্কুটি নেবে অবশ্যই একটা ভিডিওটা মোবাইলে করে নেবেন, আপনাদের কাছে রেখে দেবেন ভিডিওটা, সেটা সুবিধা। যদিও এখানে 2 নম্বরে চিটিংবাজি হয় না। আমি গতদিন যখন স্কুটিটা নিয়েছিলাম তখন এখানেই রেখে দিয়েছিলাম, হোটেলে রেখে দিয়ে রিসেপশনে চাবি দিয়ে দিয়েছিলাম। তো ওরা এসে কোনো এক সময় নিয়ে গেছে, আমাকে আর জানায়ও নি কিছু। তার জন্য এখানে 2 নম্বরিটা হয় না। গোয়াতে বেসিক্যালি এই 2 নম্বরিগুলো হয়। হোটেল থেকে বেরিয়ে আমরা এইদিকে আসলাম, আর উল্টো দিকে হচ্ছে আবেরদিন বাজার, সেই ডান দিকে হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। এই হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট, এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। চলুন দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে আনন্দর মেনু কার্ড, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন দাম ঠাম কী আছে। আমরা নিলাম একটা চিকেন থালি, চিকেন থালিটার একটু বেশিই দাম পড়লো 310 টাকা। আর চৈতালি নিল ভেজ থালি, ভেজ থালির দাম 170 টাকা। এই হচ্ছে চৈতালির ভেজ থালি, ডাল,
দুটো তরকারি, পাঁপড়, মিষ্টি, চাটনি আর ভাত। আর এই হচ্ছে আমার ননভেজ থালি, ওই সেম ডাল ভাত, দুটো তরকারি, চিকেন, মিষ্টি আর এখানে একটা দই দিয়েছে। এই হচ্ছে মোটামুটি খাবার। এই আনন্দ থেকে খাওয়াটা একদম রেকমেন্ড করব না, এদের স্টাফদের ব্যবহার বড্ড রুড। আর সবথেকে বড় কথা, ওভারঅল আন্দামানে কিন্তু থালি সিস্টেম, আমরাও যা জানি থালি সিস্টেম মানে আনলিমিটেড থালি হয়, মাছ বা স্পেশাল আইটেম বাদ দিয়ে ডাল তরকারি ভাত সব নর্মালি দেওয়া হয়। এখানে কিন্তু কোনোটাই আনলিমিটেড নয়, একবারে যেটা দেখলেন ওটাই দেবে, ওর বাইরে কিন্তু আর কিছু দেবে না। এবং স্টাফদের ব্যবহারও ভালো নয়, দামটাও অতিরিক্ত বেশি। এর থেকে সামনে আদি বাঙালি কিন্তু অনেক ভালো খাবার, অনেক রিজনেবল রেট এবং আনলিমিটেড থালি পরিবেশন করে। তাই আমার মতে এই আনন্দতে না আসাই ভালো। এই যে সামনে দেখছেন এটাই চাতাম জেটি, এই যে ডান দিকে নীল শেডটা, এখানেই টিকিট কাটতে হয় এক একজনের জন্য 14 টাকা করে। আর স্কুটি যেহেতু আমি নিয়ে যাচ্ছি তাই স্কুটির জন্য 55 টাকা। এখানেও সেই ভেসেল, আজকে সকালে যেই ভেসেল দেখলেন। এই যে স্কুটিটা আমাদের এখানে পার্ক করে দিলাম। আসলে একটু তাড়াতাড়ি দেখা চলে এই অংশটা, তার কারণ জেটিটা ছেড়ে দেবে, আমরা জাস্ট এসছি আর জেটিটাতে সব মালপত্র তুলতে শুরু করেছে, গাড়ি ঠাড়ি তুলতে শুরু করেছে। তাই জন্য দৌড়ে গিয়ে টিকিটটা কাটলাম, টিকিটটা কেটে তাড়াতাড়ি উঠে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষ যাওয়ার টিকিট, 14 টাকা করে আমাদের দুজন। আর এইটা হচ্ছে 2 হুইলারের টিকিট, এরকম টিকিট দিয়ে দেবো ওই কাউন্টার থেকে। তারপরেই অতল জলরাশির মধ্যে আপনাদের বাহন নিয়ে ভেসে পড়ুন। আমরা এটা উঠলাম চাতাম জেটি থেকে, CHATHAM চাতাম জেটি থেকে উঠলাম। এখানে ওপারে যাব হচ্ছে ব্যাম্বু ফ্ল্যাট জেটিতে, মাউন্ট হ্যারিয়েট যাওয়ার জন্য। ব্যাম্বু ফ্ল্যাট জেটি থেকে বাইরে বেরোবেন, বেরিয়ে ডান দিকে সোজা মাউন্ট হ্যারিয়েট যাচ্ছে। স্কুটি বা বাইক এখান থেকে ভাড়া করে নিলে সুবিধা হবে। আর একটা জেটি আছে এখানে ফিনিক্স জেটি, সেই ফিনিক্স জেটি থেকে কিন্তু শুধু মানুষ পারাপার করে। ফিনিক্স জেটি থেকে কোনো রকম যানবাহন পারাপার করে না, এরকম কোনো ভেসেল ওখানে নেই, ওখানে শুধু মানুষ পারাপার করে বোটে করে। এটা খেয়াল রাখবেন, স্কুটি নিয়ে আসলে অবশ্যই এই চাতাম জেটিতে আসবেন ব্যাম্বু ফ্ল্যাট জেটিতে যাওয়ার জন্য। আর যদি শুধু আসেন, ধরুন অটো করে আসলেন, তাহলে সেক্ষেত্রে ফিনিক্স জেটিতে যাবেন। এই আমরা নেমে পড়লাম স্কুটি নিয়ে। এই সামনেরটাই হচ্ছে ব্যাম্বু ফ্ল্যাট জেটি, এখান থেকেই বেরোবেন, বেরিয়ে এই সাইড থেকে এসে এই রাস্তাটা ধরবেন। তার মানে ব্যাম্বু ফ্ল্যাট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে যাবেন ইউটার্ন নিয়ে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে মাউন্ট হ্যারিয়েট। আমরা তো রেডি, আপনারা রেডি তো? এই সামনের রাস্তা থেকে আসবেন, এসে একটুখানি এগোলে দেখবেন এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে উপর থেকে সমুদ্রটা দেখা যায়। এই যে সামনের দৃশ্যটা দেখছেন, এই দু সাইডে দুটো নারকেল গাছ, আর সামনের দৃশ্য পুরনো লাল যে 20 টাকার নোট, সেই লাল 20 টাকার নোটে এই দৃশ্যটাই দেখতে পাবেন। ওই যে মাঝখানে টাওয়ারটা উঠে আছে, এটাও দেখতে পাবেন 20 টাকার নোটে। এই যে পুরনো 20 টাকার ছবি, আর এই ছবিটা দেখুন এক ছবি, এখান থেকে দাঁড়িয়েই ছবিটা তোলা। ট্রাভেল এজেন্টদের ট্যুর প্ল্যানে আজকের ট্যুর প্ল্যানটা ওদের এখানেই শেষ হয়ে যায়, মানে হোটেল ড্রপ করেই দিল, হোটেল ড্রপ করার পরে ওদের ওটা শেষ হয়ে গেল। মানে ওরা ধরুন ওখান থেকে বেরোয় ওই 9টা নাগাদ, 2.5 ঘন্টা মতো লাগে বারাটাং পৌঁছাতে। তারপর 12:30টার কনভয়টা ধরে ওরা চলে আসে পোর্ট ব্লেয়ার। তো পোর্ট ব্লেয়ারে ওখানেই ওদের আজকের ট্যুর প্ল্যানটা এখানেই শেষ। তারপরে যে যার মতো বিশ্রাম করতে পারেন, কিন্তু আমরা তো ব্লগার, আমাদের বিশ্রাম ঘুম টুম কিছু নেই। আসার আগেই ফোন করে দিয়েছিলাম হোটেলে স্কুটি লাগবে, স্কুটি হোটেলে প্রেজেন্ট ছিল। আমরা আসার আগেই আসলাম, একটু চোখে মুখে জল টল দিয়ে ফ্রেশ হয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম। দেখলেন পুরো দৃশ্যটা, ফেরিতে করে পার হয়ে ব্যাম্বু ফ্ল্যাটে চলে এসে ব্যাম্বু ফ্ল্যাটের সাইড থেকে ঢুকে এখানে এখন মাউন্ট হ্যারিয়েট, এটা একটা ভিউ পয়েন্ট। এবার আরও উপরে যাব আমরা, চলুন তাহলে। এই রাস্তা দিয়ে সোজা আসলে এই যে গেট, মণিপুর প্রভাত ন্যাশনাল পার্ক, তার পাশেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিতে হবে, জন প্রতি 50 টাকা, এবং যদি 2 হুইলার থাকে 20 টাকা। আমাদের দুজন প্লাস 2 হুইলার 120 টাকা টোটাল। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে জন প্রতি 50 টাকা, আর গাড়ির ভাড়া হচ্ছে 30 টাকা। ওখানে খাতায় রেজিস্টার এন্ট্রি করতে হবে, এই কাগজ নিয়ে আপনাদের ভিতরে যেতে হবে। আবার যখন ফিরবেন তখন আউট টাইমে আউট সাইন করে দিতে হবে। এই সোজা রাস্তা ধরে আরও 2.5 কিলোমিটার এগিয়ে যেতে হবে, তবে গিয়ে ভিউ পয়েন্টটা পাবেন। রাস্তা এখানে খুবই পিছল এবং খাড়াই,
তার জন্য স্কুটি নিয়ে গেলে খুব সাবধানে ধীরে সুস্থে দেখে শুনে স্কুটি চালাবেন বা বাইক চালাবেন। এই রাস্তা ধরে সোজা এসে এখানেই দাঁড়িয়ে পড়তে হবে, এরপরে আর যাওয়া যাবে না কোনো রকম প্রাইভেট ভেহিকেল নিয়ে। এরপরে আপনাদের একটুখানি রাস্তা হেঁটে যেতে হবে। এই পুরো অঞ্চলটা পার্কিং বে। আর এই যে জিপ গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, মাহিন্দ্রার জিপ। প্রথম কথা বলে দিই, এই যে জিপ গাড়িটা দেখলেন, যদি ব্যাম্বু ফ্ল্যাট অবধি আপনারা শুধু জেটিতে আসেন কোনো ভেহিকেল ছাড়া, সেই ক্ষেত্রে ওইখান থেকে এই জিপ গাড়িগুলো আপনাদের টোটাল নিয়ে আসতে 5-6 জন ধরবে। এই জিপ গাড়িতে আসতে টোটাল 600 টাকা নেবে আপ ডাউন মিলিয়ে। এটা গেল লোকাল ভেহিকেল। এবার আসি যদি আপনারা পোর্ট ব্লেয়ার থেকে গাড়ি ভাড়া করে আসেন। যদি পোর্ট ব্লেয়ার থেকে গাড়ি ভাড়া করে আসেন, সেই গাড়ি আপনাদের সাথে ভেসেল পেরোবে, ভেসেল পেরিয়ে নিয়ে আসবে এখানে, আবার ফেরত নিয়ে যাবে। এর জন্য চার্জ হচ্ছে 2500 টাকা। 2 ফিট 160 টাকা ফেরি পারাপারের জন্য, আর স্কুটি 600 টাকা, তার মানে 760, 140 টাকা তেল ভরেছি, মানে 140 টাকা তেলে হয়ে যাবে। 140 টাকা মানে হচ্ছে 900 টাকা। এই টোটাল 900 টাকা আপনারা এই মাউন্ট হ্যারিয়েট কভার করে যেতে পারবেন দুজনে। তার মানে পার হেড কস্ট ধরলে 450 টাকা, বেশ রিজনেবল। কিন্তু কম খরচার একটা ছোট্ট ট্রিক্স মাউন্ট হ্যারিয়েট করার। যদি আপনারা 4-6 জন থাকেন, সেক্ষেত্রে পোর্ট ব্লেয়ার থেকে অটো নিন, অটো নিয়ে ছাতাম জেটিতেও আসতে পারেন অথবা ফিনিক্স জেটিতেও যেতে পারেন। দুটো জায়গা থেকেই জেটি পেরিয়ে আসুন, সেই জিপ নিয়ে 6 জন 600 টাকা আপ ডাউন, ফলে 100 টাকা আপ ডাউন পড়লো, ফলে আরও কম খরচা। এটাও করতে পারেন। কিন্তু পথের পাশে এবং এই পার্কিংয়ে আন্দামানে যত রকমের পাখি আছে সব ছবি দেওয়া আছে এখানে। এখানে এরকম প্রচুর পাখি থাকে। তাহলে সামান্য কিছুটা রাস্তা হেঁটে যাই আমরা। এই যে সামান্য একটু দূর, 150 মিটার মতো পাহাড়ে হালকা চড়াইয়ে হেঁটে আসতে হবে। এই গেটের ভিতর থেকে ঢুকলে আপনারা ভিউ পয়েন্ট পাবেন। গেট থেকে ঢোকার পরে ভিতরের দৃশ্যটা এরকম। এখানে একটা বনবিশ্রাম গৃহ আছে। এই সাইড থেকে ভিউটা চমৎকার। এটা হচ্ছে নর্থ বে ভিউ পয়েন্ট, নর্থ বে আইল্যান্ড। এখানকার খুব বিখ্যাত আইল্যান্ড। আপনারা আমাদের হ্যাভলকের যে ভিডিওটা দেখেছেন, যদি হ্যাভলকের ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন। ভিডিওটা দেখেননি এখন হ্যাভলকের, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। হ্যাভলকের সেই ভিডিওটাতে আমরা এলিফ্যান্টাতে গেছিলাম। এলিফ্যান্টাতে যেরকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, এখানেও সেরকম নর্থ বেতে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। কেমন লাগছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম বসার অনেক জায়গা আছে, তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই শান্ত, নির্জন, নিরিবিলি, সাজানো গোছানো পরিবেশ। এটাই এর সবথেকে বড় ইউএসপি। এখানে এত ধরনের পাখি আছে, শোনা যাচ্ছে 2-1 ধরনের পাখির আওয়াজ। এটা হচ্ছে নিকোবরি হাট, বেশ সুন্দর জায়গা। উপরে একটা ওয়াচ টাওয়ার আছে। ও, এই সাইডে ওয়াচ টাওয়ারটা সবথেকে ভালো। এখানে কিছু হাট আছে, এইগুলো গভর্নমেন্টের টেন্টের মতো, টেন্টই বেসিক্যালি। এখানে কিন্তু বলে দিচ্ছে সাপ দেখে হাঁটবেন। এখানে খুব সাপ আছে কিন্তু, কিং কোবরা। এখান থেকে দেখুন চরাচর বিস্তৃত সমুদ্রের ভিউ পাওয়া যায়। এই মাউন্ট হ্যারিয়েটের এন্ট্রান্স সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। চেষ্টা করবেন 4টের আগে আসার এবং 4:30 পৌনে 5টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কারণ এখানে একটু সাপের উপদ্রব আছে, তাই সন্ধেবেলায় এই অঞ্চলে না থাকাই ভালো। ওই দূরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, এই সাইডে হচ্ছে নর্থ বে আইল্যান্ড। ওই সাইডে বহু দূরে দেখা যাচ্ছে হ্যাভলক আর নীল, মানে স্বরাজ দ্বীপ আর শহীদ দ্বীপ। আমি খেয়াল করিনি, আমি দ্বীপের সাইজ দেখেই বললাম, তবে এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে। এই যে স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপ, এইদিকে স্যার হিউরস, ওই ছোট্ট দ্বীপটা এইদিকে লেখা আছে। এইটা নর্থ বে, আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। বাহ, এটা ভালো জায়গা। এখানে এসে যদি বয়সটা আরও কমিয়ে ফেলতে চান, তাহলে এরমভাবে দোলনা দুলতে পারেন। এই যে চৈতালি প্রায় বছর 20 কমিয়ে ফেললো 20 বার দোল খেয়ে। একা একা পারলো না, তাই এখন আমাকে দিয়েছে দোলানোর দায়িত্বে। এখানে মোটামুটি 1 ঘন্টা মতো স্পেন্ড করা যায়। আর যদি সেই 1 ঘন্টাটাকে 3 ঘন্টা করতে চান, তাহলে সেক্ষেত্রে এই ওয়েলকাম টু কালাপাত্থার 2.5 কিলোমিটারের একটা জঙ্গল ট্রেক আছে, সেটা করতে পারেন। আমাদের কাছে আজকে সেই সময়টা নেই, কারণ বুঝতেই পারছেন আমরা রংগত থেকে ফিরেছি প্রায় 6 ঘন্টা ওরকম খারাপ রাস্তা দিয়ে, বোট পেরিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, অনেক ট্রাভেলসাম রুট। সেটা দিয়ে এসে আমরা পোর্ট ব্লেয়ার ঢুকেছি। ঢুকে জাস্ট কোনো মতে মুখে চোখে জল দিয়ে হোটেলে ঢুকে লাঞ্চ করেছি, করেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে সোজা এলাম মাউন্ট হ্যারিয়েট। তাহলে এখান থেকে আবার ফিরে যাব। হোটেলে যাচ্ছি না, আর একটু বাকি আছে। এখান থেকে যাব নেভাল মিউজিয়াম সামুদ্রিকায়। এখানে চাইলেই হাঁটাহাঁটি, দৌড়োদৌড়ি, ছুটোছুটি করতে পারেন। ওই নিচ অবধি হেঁটে চলে যাওয়া যায়। ওদের ওখানে কটেজ টটেজ আছে দেখতে পাচ্ছি গভর্নমেন্টের। তবে সাপখোপের উপদ্রব কিন্তু এখানে বেশ, কারণ জায়গায় জায়গায় লিখে রাখছে
কোবরা কোবরা, ওই যে ওয়াচ আউট ফর স্নেকস, এটা কিন্তু সর্বত্রই লিখে রাখছে, মানে দেখে শুনে হাঁটবেন, সাপ দেখে শুনে হাঁটবেন। ওই যে সামনে হলুদ বোর্ডে প্রত্যেক জায়গায় লেখা আছে ওয়াচ আউট ফর স্নেকস। হ্যাঁ, চৈতালি বলছে তাহলে এখানে না আসলেই ভালো হয়, কিন্তু ব্যাপারটা একদমই সেরকম নয়। জায়গাটা খুব সুন্দর এবং এখান থেকে আপনারা ওই যে দেখালাম হ্যাভলক, নীল, নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড, এই চারটাকে একসাথে দেখতে পারবেন। খুব সুন্দর দৃশ্য, ছবি তোলার জন্য খুব ভালো স্পট। আমার ব্লগার বন্ধুদের জন্য যেখানেই যাই সবসময় চেষ্টা করি কিছু না কিছু ছোটোখাটো ইনপুট দেওয়ার, যাতে তাদের অনেক সুবিধা হয়। এখানেও দিয়ে দিই। আপনারা এই আন্দামান ও নিকোবরে ড্রোন ওড়াতে পারবেন, তবে তার আগে পোর্ট ব্লেয়ারে এসে অবশ্যই ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে যাবেন, যে কোনো অটো নিয়ে যাওয়া যায়। সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশান দেবেন যে আমি এখানে ড্রোন ফ্লাই করতে চাই আমার পার্সোনাল ভিডিওর জন্য, তাহলে ওরা সাথে সাথে কিন্তু পারমিট দিয়ে দেয়, সাথে সাথেই পারমিট দেবে, কোনো চার্জেস লাগে না। আপনি সিলেক্টেড কিছু জায়গায়, যেমন ধরুন লক্ষ্মণপুর 2 মানে ন্যাচারাল ব্রিজ যেটা, সেখানে ড্রোন ফ্লাই করতে পারবেন। এরকম ভালো ভালো জায়গাগুলোতে আপনারা ড্রোন ফ্লাই করতে পারবেন। এখানে স্কুটি চালালে দুজন থাকলে দুটো হেলমেট কিন্তু মাস্ট, এটা অবশ্যই মেনটেন করবেন। আর নামার সময় রাস্তাটা কিন্তু হেভি পিছল, ভিজে আছে রাস্তাটা এবং ফাঙ্গাস জমে আছে, ফলে নামার সময় খুব সাবধান। তাহলে চলুন আমরা এগিয়ে যাই নেভাল মিউজিয়ামের দিকে। এই চলে এলাম ব্যাম্বু ফ্ল্যাট জেটিতে। আবার যাওয়ার টিকিট যাওয়ার সময় কাটতে হবে, আসার টিকিট আসার সময় কাটতে হবে। আসার সময়তেও সেম 83 টাকা দুজনের এবং একটা স্কুটির। এখান থেকে কিন্তু সুন্দর ওঠা যায়, এখানে ব্যাপারটা অনেকটা ফ্ল্যাট। এই দেখুন উঠে পড়লাম। এখন আবার হালকা হালকা বর্ষণ হচ্ছে। নেভাল মিউজিয়ামের জাস্ট 600 মিটার আগেই পেয়ে গেলাম একজন ডাবওয়ালাকে। হালকা সাজযুক্ত সুন্দর ডাব, 40 টাকা করে মাত্র। গতকাল ডাব খাওয়া হয়নি, তাই আজকে সেই ডাবের ঘাটতি পূরণ করে নিচ্ছি আমরা। ছাতাম জেটিতে ফিরে এসে সেখান থেকে 2.5 কিলোমিটার মানে 2.5 কিলোমিটার সোজা চলে আসলেই পেয়ে যাবেন নেভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা। এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হয়। এই সাইডে টিকিট কাউন্টার। এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে এবং টিকিট কাউন্টার 12:30টার সময় বন্ধ হয় এবং 2টোর সময় খোলে। আবার লাস্ট টিকিট কালেকশন টাইম 4:30টার সময়। 4:30টার পরে কিন্তু আর কোনো টিকিট হবে না। আর এখানে অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে টিকিট, চাইল্ডদের জন্য 25 টাকা করে। অডিও গাইডের যদি নেন অপশনাল, সেটা নিলে 100 টাকা। এরকম টিকিট দিয়ে দেবে সমুদ্রিকায়। এই হচ্ছে নেভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা। এটা হচ্ছে এন্ট্রি গেট। এই সোজা যেতে হবে, এই সাইডটা পরে আসছি। এইটা হচ্ছে গিয়ে ব্লু হুয়েলের স্কেলিটাল। বাপরে কি বিরাট সাইজ। দুঃখের বিষয় মিউজিয়ামের ভিতরে এখন কারেন্ট নেই, কখন কারেন্ট আসবে কেউ জানে না। এটা হচ্ছে এমিরাল্ড রুম, নেভির শিপের একটা রেপ্লিকা বানানো আছে। ভিডিওটা পজ করে পড়তে পারেন। এই যে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখলেই আমার ভিতরকণিকার কথা মনে পড়ে যায়। দেখেছেন কি? ভিতরকণিকার ব্লগ দুটো আছে আমাদের, যদি না দেখে থাকেন দেখতে পারেন। যুদ্ধ বিমান টেক অফ করে সেই শিপের রেপ্লিকা। এটা তো নেভাল মিউজিয়াম, তাই বিভিন্ন শিপের রেপ্লিকা এখানে সাজানো আছে। আগেই বললাম কারেন্ট নেই, তার জন্য মোবাইলের টর্চ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। এটা আইএনএস রাজপুত, এটা আইএনএস বিক্রান্ত। বিক্রান্তের নাম আশা করি আপনারা সবাই শুনেছেন, ইন্ডিয়ার ওয়াটার এয়ারবেস। আর এই সাইডে আইএনএস কলকাতা। মিউজিয়ামটা এরকম, প্রচুর কিছু জিনিসপত্র আছে, লেখা আছে, ডিটেলস ডেসক্রিপশন। জারোয়াদের এখানে একটা ছবি দেওয়া আছে। এটা ভিতরে ক্যামেরা অ্যালাউড, আমাদের ব্লগার বন্ধুদের জন্য বললাম ভিতরে ক্যামেরা অ্যালাউড। বলতে বলতে কারেন্টও চলে এলো, এখন সব ঝকঝকে তকতকে দেখাচ্ছে না? সুন্দর ভিতরটা। চলুন পাশের ঘরে যাই। জারোয়াদের রেপ্লিকা বানানো। এটা হচ্ছে নিকোবরি হাট। এটা হচ্ছে মেরিন অ্যাকোরিয়াম, এর ভিতরে কিন্তু লাইভ ফিশ আছে। এটা ক্যাটফিশ। এইগুলো হচ্ছে কালারফুল উইডো টেট্রা। এটা ফ্রেশ ওয়াটার প্রনস। এই যে প্রনসগুলো ফ্রেশ ওয়াটার প্রনস। এইগুলো হচ্ছে স্টারফিশ।
এখানে হরিণের শিং রাখা আছে, এটা কিন্তু আসল। এটা হচ্ছে কয়েকা ফিশ, এইগুলো সব অ্যাকোরিয়ামের মাছ। এটা গোল্ড ফিশ, আর এটা হচ্ছে সি আর্চিন, ওই যে দেখালাম লক্ষ্মণপুর 2 এর ভিডিওতে। প্রচণ্ড বিষাক্ত এটা, এর কাঁটাগুলো কিন্তু সাংঘাতিক, হাতে ফুটে গেলে সাংঘাতিক বিষক্রিয়া হয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। এখানে এরকম 3-4টে আছে। অ্যাঞ্জেল ফিশ, ওই যে দূরে দেখা যাচ্ছে অ্যাঞ্জেল ফিশ। এইগুলো বিভিন্ন ধরনের অন্য মাছ। এটা হচ্ছে ব্ল্যাক মুর, মানে কালো গোল্ডফিশ যেগুলোকে আমরা বলি। আর এটা হচ্ছে গ্রুপার। এখানে আর এক ধরনের মাছ আছে, এই যে কোনায়, এখানেও আর এক ধরনের মাছ আছে, সুন্দর দেখতে মাছগুলো। এই হচ্ছে অ্যাকোরিয়াম রুমের সম্পূর্ণ দৃশ্যটা। এখানে আছে কোরাল রুম, এই যে কোরাল ডাইভার্সিটি অফ আন্দামান, বিভিন্ন কোরাল আছে এখানে। এইগুলো সব ব্রেন কোরালস, বিভিন্ন ধরনের ব্রেন কোরালস। এই ব্রেন কোরালসটা খুব বিখ্যাত, কারণ সর্বত্র দেখতে পাওয়া যায়। যা আবার কারেন্ট চলে গেল। এটা হচ্ছে ফিঙ্গার কোরাল, প্রচুর প্রজাতির আছে ফিঙ্গার কোরাল। আবার যেহেতু কারেন্ট চলে গেছে তাই ঘরটা আবার একটু অন্ধকার হয়ে গেল। এখানে কারেন্টটার ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হয় এখানে পুরোটাই কিন্তু জেনারেটরে ডিজেল পুড়িয়ে কারেন্ট তৈরি হয়। ডিগলিপুর সাইডটাতে শুধুমাত্র সমুদ্রের ওয়েবস থেকে কারেন্ট তৈরি করা হয়, আর বাকি জায়গায় কিন্তু সম্পূর্ণ ডিজেল পুড়িয়ে কারেন্ট তৈরি করা হয়। কোরালসগুলো বেশ সুন্দর, কোরালসগুলো কি সুন্দর দেখতে। এই দেখুন ফুলকপি কোরাল, কলিফ্লাওয়ার কোরাল, আহ কি সুন্দর দেখতে এই কোরালগুলো। এই কোরাল দেখলেই মন ভরে যাবে। আন্দামানে যদি আসেন অবশ্যই স্কুবা ডাইভিং তো চেষ্টা করবেন অবশ্যই। একান্ত যদি না পারেন স্কুবা ডাইভিং, সেক্ষেত্রে স্নরকেলিংটা কিন্তু অবশ্যই করবেন। বাকি অ্যাক্টিভিটি তো আপনাদের আনন্দের জন্য, এটাও আনন্দের জন্য, কিন্তু এটা অনেক বেশি ভালো দেখতে পারবেন আন্ডার ওয়াটার সি। আন্ডার ওয়াটার দৃশ্যগুলো কীরকম সেরকম দেখতে পারবেন। এইগুলো সব ম্যাসিভ কোরাল, এইগুলো হচ্ছে ব্লু কোরাল। কি সুন্দর দৃশ্যটা দেখুন একবার, আহ কোরালগুলো কি সুন্দরভাবে তৈরি হয়। সেরকম এই সাইডেও প্রচুর কোরাল আছে, ব্রাঞ্চিং কোরাল, ফিঙ্গার কোরাল, ইন্টারলকিং ব্রাঞ্চিং কোরাল, প্রচুর নাম। অবশ্যই আসবেন নেভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকায়। এটা হচ্ছে শেল রুম, চলুন দেখি। এই দেখুন বিভিন্ন ধরনের শামুক, ঝিনুকের শেল রাখা আছে, কত ধরনের শেল। এই দেখুন শঙ্খ, পূজা শেল নাম দিয়েছে, রেয়ার পূজা শেল, জলশঙ্খ। এই দেখুন বড় যে শঙ্খগুলো সেগুলো লেফট হ্যান্ড শেল। এই দেখুন শামুক, বড় বড় শামুক। এই যে দেখেছেন শঙ্খ শেপে ঝিনুকগুলো, খুব সুন্দর, খুব সুন্দর। এই শঙ্খ অনেক কাজেই লাগে, সে তো লাগেই। কি বিরাট বিরাট ঝিনুক এগুলো ছিল। আসবেন, আধ ঘন্টা 40 মিনিট সময় অতিবাহিত এখানে করা যায়, খুব সুন্দর লাগবে। এইবার দেখুন এইগুলো হচ্ছে মুক্তো তৈরির ঝিনুক, এর ভিতরে মুক্তো তৈরি হয়। একটা মুক্তো তৈরি হতে কিন্তু বহু সময় লাগে। বাজারে যে মুক্তোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবই ইনজেক্ট করে তৈরি করা হয়। এমনি একটা ঝিনুক থেকে মুক্তো তৈরি করতে প্রায় বহু বছর সময় লাগে। দেখেছেন কচ্ছপের হকবেল টার্টেল, কচ্ছপের খোলস, এগুলো কি বিরাট সাইজের কচ্ছপ। আমাদের আন্ডার ওয়াটার যে ভিডিও আছে নীল আইল্যান্ডে, সেই ভিডিওতে দেখবেন এই কচ্ছপ আমরা লাইভ দেখেছি জলের তলায়। যদি না দেখে দেখেন ভিডিওটা মিস করে যাবেন কিন্তু। এইদিকে আছে অ্যানথ্রোপোলজিক্যাল রুম, এইগুলো হচ্ছে অঙ্গি উপজাতির মানুষজন। এই যে সেন্টিনারিজ,
সেন্টিনেল আইল্যান্ডের নাম তো সবাই শুনেছেন, এরাই সেই আইল্যান্ডের সেন্টিনেলিস। প্রচণ্ড ভয়ানক প্রজাতি, কিছুই জানা যায় না। এখানে সামান্য কিছু লেখা আছে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এক্সিট পয়েন্টে এরকম ইনাদের একটা শপ আছে, মেমেন্টো শপ। আর এখানে ভারতের কিছু অত্যাধুনিক সামুদ্রিক যুদ্ধজাহাজ থেকে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রর কিছু নমুনা এখানে দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি সমুদ্রিকা। বিকেলের পরন্ত আলোয় আমরা চলে এলাম জগার্স পার্কে। এখানে আন্দামানিজরা জগ করতে আসে সকাল সন্ধে। আর এখান থেকে ভিউটা খুব ভালো। কিসের জানতে চান? তাহলে দেখুন, একটা পাহাড়ের একটা ছোট্ট টিলার মাথাকে সমান করে বানিয়েছে। বুঝতে পারছেন কিসের জন্য বিখ্যাত? এই দেখুন রানওয়েটা, এটাই বিমানের রানওয়ে। কি সুন্দর লাগছে দেখুন রানওয়েটাকে। গোধূলি বেলায় রানওয়ের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগাবে। এই হচ্ছে সম্পূর্ণ পার্কের দৃশ্য। মাঝখানে সময় পেলে কোনো একদিন এই গোধূলি বেলায় আসবেন পার্কে। এখন আর বিমান ওঠানামা করে না, সকালের দিকে আসলে দেখা যায়। কলকাতা থেকে যে বিমানটা 5:45-এ ছাড়ে, সেটা আমরা যে বিমানটাতে এলাম সেই বিমানটা এখানে 7:50-এ ঢোকায়। ওই সময়টা আসলে ল্যান্ডিংগুলো দেখা যায় এবং বিমানের টাইমিংগুলো দেখে আসলে বিমান ল্যান্ডিং ফ্লাইং এইগুলো দেখতে পাবেন। এখন সন্ধ্যে হয়ে গেছে, আন্দামান থেকে সন্ধ্যেবেলা এখনো বিমান ছাড়ে না। জগার্স পার্ক দেখে আবার স্কুটি চালিয়ে আমরা চলে আসলাম আন্দামান নিকোবর এম্পোরিয়াম সাগরিকাতে। যদি ঠিকঠাক দামে অথেন্টিক জিনিস কিনতে হয় তাহলে অবশ্যই আসবেন আন্দামানের নিকোবর এম্পোরিয়াম সাগরিকাতে। এটা সরকারি আউটলেট। আমরাও এখান থেকে টুকটাক কিছু সুভিনির, কিছু দরকারি জিনিসপত্র কিনে নিলাম। তারপর আমাদের হোটেলের পাশেই এই হোটেলটায় আমরা এলাম ডিনার করতে। প্রথমেই নিয়ে নিলাম এরকম সুন্দর দেখতে একটা ড্রাই চিলি চিকেন। এরপরে আমরা ডিনারে নিয়ে নিলাম ভেজ হাক্কা নুডলস, যার দাম 200 টাকা, এবং লেমন চিকেন, যার দাম 300 টাকা। বন্ধুরা, আন্দামানের অষ্টম পর্ব কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে দেন লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তাহলে আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো আমরা এই চ্যানেলে। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা সিলেক্ট করে অল ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও বা শর্টস আপলোড করব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। নিয়ে আসবো রস এবং নর্থ বে আইল্যান্ড, সাথে আন্দামানের আরো ছোট ছোট কয়েকটি জায়গা এবং আমাদের কলকাতা ফেরার কিছু দৃশ্য এবং কিছু মুহূর্ত।